প্রিয় দর্শক, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম প্রেজেন্ট স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন এই শব্দটির মাধ্যমে সাধারণত আমরা বুঝে থাকি কোনো একটি দ্রব্য বা উপকরণ যদি তার কার্যকারিতা হারিয়ে ফেলে তাহলে কার্যকারিতা ফিরে পাবার জন্য অন্য কোনো দ্রব্য বা উপকরণ দিয়ে সেটিকে প্রতিস্থাপন করা। আমরা জানি আমাদের শরীরে অনেকগুলো বোনস বা জয়েন্টস রয়েছে, অর্থাৎ ছোট বড় মাঝারি বিলে অনেকগুলো জোড়া রয়েছে। আমরা প্রয়োজনে বা চিকিৎসার প্রয়োজনে এই জয়েন্টস বা জোড়াকে রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন করতে পারি। সেই বিষয়টি নিয়েই আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার বিষয় চট্টগ্রামে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির সুযোগ সুবিধা, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর AHM রেজাউল হক, অর্থোপেডিক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম। এবং আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ডক্টর জাবেদ জাহাঙ্গীর তুহিন, অর্থোপেডিক সার্জন, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ। স্যার, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, যেটি প্রথমে আমি বলেছি, এটি বলতে আসলে আমরা কি বুঝি প্রাথমিকভাবে একটু বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম। জয়েন্ট রিপ্লেসমেন্ট হলো যে আমাদের হাঁটু যখন ক্ষয় হয়ে যায় অথবা কোনো জয়েন্ট যখন ক্ষয় হয়ে যায়, সেই ক্ষয়ের পরিবর্তে সেই ক্ষয়ের জন্য রোগীর একটা ব্যথা করে, তখন আমরা হাঁটুর যে তরুণাস্থি বা অস্থি যেগুলি আমরা বলি, সেগুলোকে তার বায়োমেকানিক্সটাকে মেনটেন করে হাড়গুলো কেটে একটা মাপ মতো হাড় কেটে একটা আর্টিফিশিয়াল আর একটা মাপ মতো ছাঁচ করে আমরা সেই জিনিসটা লাগিয়ে দিই। এই পরিবর্তনটাই জয়েন্ট রিপ্লেসমেন্ট। এখানে তার মাংসপেশি, তার লিগামেন্টস যেগুলি তার শরীরে থাকে, সেগুলিকে আমরা সেইভাবেই অপরিবর্তিত অবস্থায় রেখে দিই যাতে তার বায়োমেকানিক্সটা মেনটেন হয়। আমি এই বিষয়টি নিয়ে আবারও আপনার কাছে একটু জানতে চাইবো যে কোন কোন জয়েন্টের ক্ষেত্রে আমাদের শরীরে আমরা জানি বিভিন্ন জয়েন্টস রয়েছে, অনেকগুলো জয়েন্টস রয়েছে, ছোট বড় মাঝারি মিলে, কোন কোন জয়েন্টসের ক্ষেত্রে সাধারণত এই রিপ্লেসমেন্ট সার্জারিগুলি করা হয়ে থাকে? জয়েন্ট রিপ্লেসমেন্ট আপনি যদি বলেন তাহলে দুভাবে ভাগ করতে পারেন। আপনি একটা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস যেটা আমরা বলি, বয়সের সাথে সাথে আমাদের ক্ষয় হয়, জয়েন্টেরও এরকম ক্ষয় হয়। জয়েন্টের যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো নরম হাড়, যেটা তরুণাস্থি। এই তরুণাস্থিটা ক্ষয় হওয়ার কারণে কিন্তু আর্থ্রাইটিসটা হচ্ছে। আর্থ্রাইটিসটা কমনলি কাদের হচ্ছে? ওল্ডার এজে, যখন বয়স হয়ে যাচ্ছে আমাদের। মোস্ট কমন জয়েন্ট কোনগুলো? মোস্ট কমন জয়েন্ট হচ্ছে নি জয়েন্ট এবং হিপ জয়েন্ট। এছাড়াও যেমন শোল্ডার জয়েন্ট, অ্যালবো জয়েন্ট বা অ্যাঙ্কেল জয়েন্ট, এই জয়েন্টগুলোতেও কিন্তু ক্ষয় হয় বা এদেরও রিপ্লেসমেন্ট হয়। ইভেন আমাদের যে ইন্টারফালাঞ্জিয়াল ছোটো হাতের জয়েন্ট, এগুলোরও রিপ্লেসমেন্ট হয়। বাট আরেকটা এজ আছে, এজ গ্রুপ যেটা আমরা বলি, যাদের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রোগের কারণে জয়েন্টটা প্রিম্যাচিউরলি নষ্ট হয়ে যায়, যেমন অ্যাভাসকুলার নেক্রোসিস। এই কোভিড হওয়ার পরে আপনি দেখবেন যে অনেকগুলো পেশেন্টের অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে গেছে। ফিমোরাল হেড যেটা আমরা বলি, হিপ জয়েন্টের ফিমারের হেডটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেটা একদম ইয়াং এজে হয়। অন্যান্য অনেক রোগেও এটা হয়ে থাকে, যেমন স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিতে এগুলো হচ্ছে, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এই রোগগুলোতে কিন্তু, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই সমস্ত রোগগুলোতে কিন্তু এই জয়েন্টগুলো নষ্ট হয়ে যায়। তখন কিন্তু আমাদেরকে ইয়াঙ্গার এইজেও এই রিপ্লেসমেন্টগুলো করতে হয়। আমাদের দেশে সাধারণত হিপ রিপ্লেসমেন্ট এবং নি রিপ্লেসমেন্ট এই দুটোই সবচেয়ে কমন। আমরা অনেক সময় ভেবে থাকি যে আসলে শুধুমাত্র বয়সকালেই বোধ হয় বা কোনো একটি বিশেষ সময়ে আর্থ্রাইটিসের কারণে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করা যেতে থাকে। আপনারা কিছুক্ষণ আগে বলছিলেন যে অন্যান্য বিভিন্ন কারণেও হতে থাকে। আসলে অ্যাক্সিডেন্টাল কারণে যদি কারো ইনজুরি হয় বা সেরকম যদি কেউ পঙ্গু হয়ে যেতে থাকেন, সেই জয়েন্ট যদি কাজ না করে, সেক্ষেত্রে কি করা যায় কিনা বা আপনারা সেগুলি করছেন কিনা? জি, আপনি জয়েন্ট রিপ্লেসমেন্টগুলো নর্মালি আমাদের যেগুলি ক্ষয় হয় সেগুলিকে আমরা বলি যেসব জয়েন্টগুলো আমাদের শরীরের ওজন বহন করে, জি, হিপ এবং নি। এখন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যখন হয় তখন আমরা ওদের ওজন বহন করতে ওদের বায়োমেকানিক্সটা নষ্ট হয়ে যায়, যার ফলে ক্ষয়টা খুব দ্রুত হয়। সেজন্য অথবা এমন কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলো যেটা জয়েন্ট রাখা যাবে না, তখন আমরা রিপ্লেসমেন্ট করতে বাধ্য হই, তখন রিপ্লেসমেন্ট করতে হয়। আরেকটা হলো যে জয়েন্ট রিপ্লেসমেন্ট টোটাল, সেটা হলো টিউমারের ক্ষেত্রে। আচ্ছা, যখন কোনো জয়েন্ট কোনো টিউমারের কাছে কিনারে ইনভলভ করে, তখনও আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়। কারণগুলো তো এই, এবং আমাদের দেশে যেমন রিমোটেড আর্থ্রাইটিস একটা কমন ফ্যাক্টর, সেটা যখন ক্ষয় হয়ে যায় সেটাতেও আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট একটা কমন।
আর যেটা আরেকটু আগে আমাদের জাভেদ জাহাঙ্গীর তুহিন সাহেব বললেন, কোভিডের পরে কমনলি স্টেরয়েড নেওয়ার জন্য জি ওই এভাসকুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড খুব কমনলি হচ্ছে এবং এটার সংখ্যাও অনেক বেড়ে গেছে এবং জয়েন্ট রিপ্লেসমেন্টের অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত স্টেরয়েড যদি কেউ সেবন করে থাকেন তাহলে অ্যাভাসকুলার নেক্রোসিসের কারণেও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করার প্রয়োজন হতে পারে, সেটি আপনি উল্লেখ করেছেন। আমি একটু জানতে চাইবো যে প্রথমে যেটি বলছিলাম যে রিপ্লেসমেন্ট মানে আমরা বুঝি যে অন্য কোনো দ্রব্য দিয়ে সেটিকে প্রতিস্থাপন করা। তো এই অর্থোপেডিক সার্জারিতে জয়েন্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আপনারা আসলে কি দিয়ে কি প্রতিস্থাপন করছেন সেটি একটু আমরা বলবো। আমরা যখন পেশেন্টকে বলি যে আপনার নি জয়েন্টকে চেঞ্জ করতে হবে, পেশেন্ট অনেক সময় ভয় পেয়ে যায়। বেটার হচ্ছে এই টার্মটা, যে আমি রুগীকে সাধারণত বলি আপনি যেমন দাঁতের ক্ষেত্রে একটা ক্যাপ পরাই দেন, আমরা অনেকটা রিপ্লেসমেন্ট এরকম দুইটা হাড়ের মধ্যে একটা ক্যাপ পরাই দিই জাস্ট, আচ্ছা, যাতে এই যে ব্যথার সৃষ্টিকারী যে প্রবলেমগুলো সেটা সলভ হয়ে যায়, বাট আমার যে দৈনন্দিন চলাফেরাটা আমার যেন ঠিক থাকে। ঠিক সেম আমরা যেই কিছু ম্যাটেরিয়ালস যেগুলো মোটামুটি হিউম্যান বডির সাথে কম্পার্টেবল, স্টেনলেস স্টিল এবং টাইটেনিয়াম, এই দুইটা প্রোডাক্টই সবচেয়ে বেশি ইউজ হয়, স্টেইনলেস স্টিল এবং টাইটেনিয়াম। এটার সাথেও কিন্তু হাই মলিকুলার ওয়েট পলিথিলিন, এক ধরনের পলিথিলিন এবং সিরামিক, এই জিনিসগুলো কিন্তু আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্টে বিভিন্ন কম্পোনেন্ট তৈরি করে এবং এই কম্পোনেন্টগুলোই সাধারণত আমরা ইউজ করি। এবং এক ধরনের পদার্থ আছে যেটা আমরা বলি বোন সিমেন্ট, সেই বোন সিমেন্টও অনেক সময় আমাদের দরকার হয়। এটার মলিকুলার নামটা হলো হাইড্রোক্সিঅ্যাপাটাইট, বাট আমরা যদি বলি যে এটা এক ধরনের বোন সিমেন্ট যেটা আমাদেরকে এই রিপ্লেসমেন্টের জিনিসগুলো অ্যানকর করতে হয়, এবং সেই জন্যই দুইটা ব্রড ভাগে আমরা ভাগ করি, একটা সিমেন্টেড আর একটা নন সিমেন্টেড। একটি সিমেন্টেড আর একটি নন সিমেন্টেড। আপনি বললেন যে আসলে আমাদের শরীরের বাঁধনি বা গাঁথনি শক্ত করার জন্য যেটি আপনি সিমেন্ট হিসেবে উল্লেখ করেছেন, সেই ধরনের পদার্থ আসলে ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবেই আমরা সাধারণ মানুষ কিন্তু চিন্তা করি যে বাইরের কোনো পদার্থ যখন আমাদের শরীরে প্রবেশ করছে বা সেখানে প্রতিস্থাপন করা হচ্ছে, সেটি কোনো রিয়াকশন তৈরি করবে কিনা, বা সেটি আমার শরীরে কোনো ক্ষতি করবে কিনা, বা এটি অনেক দিন ধরে থাকবে আমার শরীরে তাতে কোনো অসুবিধা তৈরি করবে কিনা, এই বিষয়টি আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। আসলে এখানে আমরা জয়েন্ট রিপ্লেসমেন্টে যে জিনিসগুলো ব্যবহার করি, এই টাইটেনিয়াম, হাইড্রোক্সিঅ্যাপাটাইট মানে কি সিমেন্ট, জি, এবং পলিইথালিন, মানে দুটা জয়েন্টের মধ্যখানে যে জিনিসগুলো ইউজ করি, সেগুলো বৈজ্ঞানিকভাবে রিয়েকশন যাতে বডিতে না করে, ওরা সেভাবে এই জিনিসটাকে প্রস্তুত করা হয়। আচ্ছা, যেটা মানে বারবার রিমডেলিং করে, এবং এই বডি অবশ্যই সায়েন্টিফিক্যালি এটা প্রুভড হয়। এটা যে তবে 100% যে সবসময় কারো বডি রিয়েকশন করবে না এরকম গ্যারান্টি কেউ দিতে পারে না। হয়তো 0.11%-এর রিয়েকশনও করে, যে এক ধরনের টিস্যু রিয়েকশন করে, সেটা খুবই নগণ্য, সেটাকে আপনি হিসাবের মধ্যে ফেলতে পারবেন না। ইউজুয়ালি ওরা এমনভাবে প্রস্তুত করা হয় যেটা বডি রিয়েকশন করে না। অবশ্যই সেটিকে প্রমাণ করেই আমাদের শরীরে সেটি ব্যবহার করা হচ্ছে। আমি একটু যদি সাপ্লিমেন্ট করি, যে আসলে সেটা একটা পেশেন্টের অলওয়েজ ভয় থাকে যে আমরা যেই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করতেছি সেগুলো কোনো ধরনের খারাপ কোনো প্রতিক্রিয়া করবে কিনা। আসলে এটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে, এই জিনিসগুলো কম্পার্টেবল টু আমাদের হিউম্যান বডি, যার কারণে দেখা যায় লংগেস্ট ট্র্যাক যদি আপনি দেখেন, সেই চার্নলির থেকে প্রফেসর জন চার্নলি যে মডার্ন যে রিপ্লেসমেন্টটাকে আসলে এস্টাবলিশ করেছিল ইউকেতে, ওনার ট্র্যাক দেখা যাচ্ছে 54 ইয়ার্স, 54 ইয়ার্স পর্যন্ত একটা জয়েন্ট রিপ্লেসমেন্ট সারভাইভ করছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ধরনের প্রবলেম তার হয় নাই। তো এখনকার মডার্ন যেই প্রসেসিসগুলো ইউজ করা হয়, যে আমরা এগুলোকে প্রসেসিস বলি, সেই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু একেবারে অ্যাভারেজ যদি আপনি বলেন লংগিভিটি কত, সেটা দেখা যাচ্ছে 32 to 34 ইয়ার্স। মানে আপনি একটা রিপ্লেসমেন্টের পরে উইদাউট এনি প্রবলেম, এটা কিন্তু মানে অ্যাভারেজ, অনেকের ক্ষেত্রে সেটা 50 ইয়ার্স পর্যন্ত থাকতেছে, অ্যাভারেজ বেসিসে 32 ইয়ার্স, ইটস ভেরি লং। গড়ে 32 বছর বা তারও বেশি, এটার 50 ইয়ার্স পর্যন্ত সারভাইভ করতে পারে সেই পদার্থ যেটি বাইরে। তো সুতরাং এটা 32 বছর আপনার শরীরে থাকতেছে, এটা কোনো সমস্যার সৃষ্টি না করে আমি বলবো যে এটা কমপ্লিটলি সেফ। এবারে আমরা একটু অপারেশনের পদ্ধতি সম্পর্কে জানতে চাই। যে কোনো মানুষ আমরা যখন যে কোনো অপারেশন সম্পর্কে শুনি তখন কিন্তু আমরা কিছুটা ভয় পেয়ে যাই বা অপারেশনের জটিলতা সম্পর্কে চিন্তা করি। আসলে যেহেতু রিপ্লেসমেন্ট সার্জারি, একটি রিপ্লেসমেন্ট করা হচ্ছে কোনো একটি জয়েন্টের, সেই সার্জারিটি কীরকম মেজর অথবা সেখানে কী কী ধরনের বড় প্রসিডিউর রয়েছে, এই বিষয়ে আমাদেরকে সংক্ষেপে একটু ধারণা দেবেন? রিপ্লেসমেন্ট সার্জারি একটা বড় ধরনের সার্জারি, এটা মানুষের শরীরে বারবার করা যায় না।
বারবার করা যায় যায় না। আচ্ছা, যেহেতু বারবার করলে তার আরও ধরনের সমস্যা তৈরি হবে, সুতরাং আমরা একটা উপযুক্ত পরিবেশ, উপযুক্ত পরিবেশ যেটা ইনফেকশন ফ্রি একটা এনভায়রনমেন্ট। কারণ একটা অপারেশনের প্রথম অর্থোপেডিক অপারেশনের সবচেয়ে খারাপ দিকটা হলো যে ইনফেকশন। আমরা ইনফেকশনকে খুব ভয় পাই। ইনফেকশনকে খুব ভয় পাই। সেই জিনিসটা মেনটেন করে আমাদেরকে এডুকেট ম্যান পাওয়ার, জি অবশ্যই প্রশিক্ষিত ম্যান জনবল। পাওয়ার এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেটিভ ম্যানেজমেন্টে যাতে আমরা সাফিসিয়েন্ট যন্ত্রপাতি থাকে। যেমন একটা এই ধরনের অপারেশনে হিপ নি অপারেশনে এবং পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মাঝে মাঝে কোনো ধরনের একটা ইনফেকশন, একটা ডিভিটি, ডিপ ভেনাস থ্রম্বোসিস, জি। এই ধরনের কিছু মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে এগুলি প্রিভেনশন আমাদেরকে ওটির ভিতরে এবং ওটির পূর্বে এবং ওটির পরে এগুলি মেনটেন করতে হবে। এবং যদি এর পরবর্তীতে কিছু ও, রোগীর কমপ্লিকেশন অপারেশনের সময় হতেও পারে, সেগুলোর ব্যবস্থা যাতে রোগী একটা হাসপাতালে সবসময় প্রস্তুত থাকে, সেই ধরনের একটা পরিবেশে আমরা অপারেশনটা করতে ডাক্তাররা যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে, আমার মনে হয় রোগীরাও সেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যে পরিবেশে তার সব ধরনের ফ্যাসিলিটিস পাবে সে। আমি আপনার কাছে একটু এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির খুব সংক্ষেপে একটু প্রেক্ষাপটটা জানতে চাইছি, অর্থাৎ আমাদের দেশে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি কি পরিমাণে হচ্ছে এবং সেই অনুযায়ী চট্টগ্রামে আপনারা কিভাবে এগিয়ে যাচ্ছেন, এই বিষয়টি একটু আমাদের দর্শক। আমরা যদিও মনে করি যে এটা নতুন বিষয়, আসলে ব্যাপারটা সেরকম না। ভেরি আর্লি পিরিয়ড যখন নিটোর পঙ্গু হাসপাতাল এস্টাবলিশড হয়েছিল, পরবর্তীতে কিন্তু তখনই জয়েন্ট রিপ্লেসমেন্টের পার্শিয়াল রিপ্লেসমেন্টগুলো শুরু হয়েছে। পরবর্তীতে চট্টগ্রাম শহরে আমরা কিন্তু 2008 থেকে রেগুলার রিপ্লেসমেন্ট সার্জারি করছি এবং এখানে রেগুলারলি হিপ রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট আমরা অনেক দিন ধরে করছি এবং আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ বা প্রাইভেট সেক্টরগুলোতে এটার রেসপন্স আমি মনে করি যে খুব ভালো এবং সেই গ্রোথটা অনেক বেশি এই মুহূর্তে চট্টগ্রামে। এখন আপনি প্রতিদিন খবর নিলে জানবেন যে প্রাইভেট বা হসপিটাল, গভর্নমেন্ট সেক্টরে রেগুলার কিন্তু এই রিপ্লেসমেন্ট সার্জারিটা হচ্ছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি যে অপারেশনের খরচ বা অপারেশনের ব্যয়বহুলতা নিয়েও আমাদের সাধারণ মানুষের অনেক প্রশ্ন থাকে। কাজে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি যেহেতু একটি মেজর সার্জারি, এর ব্যয়বহুলতা কীরকম বা খরচ কীরকম সেই সম্পর্কে একটু সাধারণ ধারণা যদি আমরা পেতাম আপনার মাধ্যমে। জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি একটা বড় ধরনের সার্জারি, একটা বড় পরিমাণ খরচ হয় রুগীদের, কিন্তু এটা রিসার্চ করে দেখা গেছে যে জয়েন্ট রিপ্লেসমেন্ট রুগী যার ইন্ডিকেটেড, সে যদি অপারেশন না করে তার চেয়ে তার ওষুধ খাওয়ার জন্য এবং তার পারিপার্শ্বিক স্বাভাবিক জীবনযাপনের জন্য তার চেয়ে বেশি ব্যয় তাকে বহন করে যেতে হয়। এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট না করার জন্য তাকে ব্যথার ওষুধ খেতে হয়, বিভিন্ন ধরনের সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে তার যে কিডনি সমস্যা দেখা যায় এবং তার অন্য পার্শ্ব প্রতিক্রিয়া মানসিক সমস্যা দেখা যায়, সে যে স্বাভাবিকভাবে তার পারিবারিক এবং সামাজিক কাজ থেকে বিরত থাকে, এতে তার ক্ষয়ের পরিমাণটা বা লসের পরিমাণটা আরও অনেক বেশি। তাই আমরা রুগীদেরকে এই পরিমাণ টাকাকে তার চিন্তা না করে তার যেটা প্রয়োজন সেই পরিমাণ, সেখানে তার প্রয়োজন কাজটা করার জন্য আমরা তাদেরকে উপদেশ বা অনুরোধ করি। আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও অনেক বিষয় নিয়ে কথা বলবো, একটু গভীরে যাবার চেষ্টা করব ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, এভারকেয়ার হসপিটাল প্রেজেন্ট স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যেই ফিরবো, আমাদের সঙ্গেই থাকবে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম প্রেজেন্ট স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় চট্টগ্রামে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির সুযোগ সুবিধা। ফিরছি আমরা আলোচনায়। বিরতির পূর্বে আমরা রিপ্লেসমেন্ট সার্জারি বা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সম্পর্কে প্রাথমিক অনেকগুলো তথ্য জেনেছি। আমরা জানি যে কোনো অপারেশনের কমপ্লিকেশন বা জটিলতা সম্পর্কে আমাদের একটু আগ্রহ থাকে বা জানবার ইচ্ছা থাকে। যেহেতু এটি একটি মেজর সার্জারি, এর কোনো কমপ্লিকেশন বা জটিলতা সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলবেন কি? জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি একটা মেজর সার্জারি এবং এটা আমরা যদি কমপ্লিকেশন বা সমস্যাগুলো বলি, প্রথমত আমরা এটা অপারেশনের সময় কিছু সমস্যা হতে পারে, যেমন একটা আমরা যেটা বলি ডিভিটি, পালমোনারি এম্বোলিজম, এই ধরনের কিছু সমস্যা হতে পারে।
তার আর অ্যানেস্থেশিয়ার কিছু সমস্যা তো আছেই। এটা যেহেতু বড় ধরনের সার্জারি, বিশেষ করে যারা বয়স্ক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি একটা বয়স্ক রুগীদেরই সাধারণত বেশি করা হয়। বয়স্ক রুগীদের যেসব কমপ্লিকেশনগুলো সেগুলি একটা এই সার্জারিতে হতে পারে। এটা ছাড়াও পোস্ট অপারেটিভলি আপনার অপারেশনের পরে যেমন একটা কমপ্লিকেশান, ইনফেকশন একটা কমন কমপ্লিকেশান। জি। তারপরে তার জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিটা তার সেখানে ডিসলোকেশন হয়ে যেতে পারে। আমরা যেখানে যেভাবে জিনিসটাকে পজিশনটা করেছি, মেনটেন করেছি সেভাবে হয়নি, সেটা হতে পারে ডিসলোকেশন হতে পারে। তারপরে বডি রিয়েকশান করতে পারে। সবার বডি যে সমপরিমাণ সমভাবে রিয়েকশান করবে না, বডি সে রিয়েকশান করতে পারে। এটা ছাড়াও পরবর্তীতে তার কিছু অপারেশনের জন্য সোয়েলিং এই জিনিসটা হতে পারে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে একজন মানুষের জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি হয়ে যাবার পর বাকি জীবন বা বাকিটা সময় তিনি আসলে কিভাবে চলবেন, নিজেকে কিভাবে মেনটেন করবেন, তিনি সমস্ত কাজ করতে পারবেন কিনা, তিনি দৌড়তে পারবেন কিনা বা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন কিনা, এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। ব্রিটেনের একটা খুব প্রচারিত দৈনিকের একটা হেডিং ছিল আর কি, দ্য সার্জারি অফ দ্য সেঞ্চুরি। জি। এটা বলা হয়েছিল হিপ রিপ্লেসমেন্টের জন্য। আসলে হিপ রিপ্লেসমেন্ট বা নি রিপ্লেসমেন্ট, এই রিপ্লেসমেন্ট সার্জারিগুলো অনেকটা পেশেন্টের জন্য আশীর্বাদের মতো। কেন? কারণ সে তার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো সে করতে পারতো না, বাট এই সার্জারির পরে কিন্তু সে আবার তার নর্মাল, নিয়ার নর্মাল যে অ্যাক্টিভিটির মধ্যে যে ফিরে আসতে পারছে, সেটা শুধুমাত্র জয়েন্ট রিপ্লেসমেন্টের মাধ্যমে সম্ভব হয়েছে। এবং এটা এত হাইলি সাকসেসফুল একটা সার্জারি দেখা গেছে, হিপ রিপ্লেসমেন্ট বা নি রিপ্লেসমেন্ট, তার সাকসেস এত বেশি, এটাকে বলা হয়েছে যে সার্জারি অফ দ্য সেঞ্চুরি। এই সেঞ্চুরির সবচেয়ে বড় সার্জারি, সব কিছু মিলিয়ে, সব ধরনের সার্জারি মিলিয়ে। তা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্ট, সবগুলোই পেশেন্টে অলমোস্ট তার নর্মাল অ্যাক্টিভিটিতে চলে যায়। আমরা পেশেন্টকে অনেক সময় মানে কশন করে দিই, সতর্ক করে দিই কিছু অ্যাক্টিভিটি থেকে বিরত থাকার জন্য। আসলে ইটস ভেরি ডিফিকাল্ট। যেমন আমরা নিচে বসে নামাজ পড়া, স্কোয়াটিং, নিচে বসে বাথরুম সারা, এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে বলি, কিন্তু আসলে পেশেন্টরা কিন্তু সবসময় এই জিনিসগুলো মেনে চলে না। অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মানে স্কোয়াটিং করে তারা কাজগুলো করছে। তবে তারপরে এটা মনে রাখতে হবে, এটা একটা আর্টিফিশিয়াল জিনিস, এবং সেই আর্টিফিশিয়াল জিনিসটাকে আপনি যতটা যত্ন করে ব্যবহার করবেন তত সেটা ভালো থাকবে। আপনি যে কোয়েশ্চনটা আমাকে করেছিলেন যে নর্মাল অ্যাক্টিভিটিতে কতটুকু, আসলে অলমোস্ট নিয়ার 100% নর্মাল অ্যাক্টিভিটিতে পেশেন্ট ফিরে যেতে পারে। আমি আরেকটি বিষয় জানতে চাইবো যে আমাদের দেশের অনেকেরই প্রবণতা রয়েছে, যেটি নিয়ে আমরা আগেও কিছুটা কথা বলেছি, যে দেশের বাইরে আমরা ট্রিটমেন্ট নেবার জন্য যাই, কিন্তু একই টেকনোলজি বা একই উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশেও যেহেতু এই সার্জারিগুলি হচ্ছে, আমাদের দেশেই আমরা যেন করি, সেই বিষয়ে আপনি আমাদের সাধারণ মানুষদের জন্য কী বলতে চান? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই আমাদের যে হাঁটু নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্টে, জয়েন্ট রিপ্লেসমেন্টে আমি একটু যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যদি রুগীর ইন্ডিকেশনটা প্রপারলি থাকে, জি, তাইলে আমাদের রুগী স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি হয়, রুগীর উপযুক্ত চিকিৎসাটা উপযুক্ত কারণে হয়, এবং আমাদেরকে সেভাবে চিকিৎসা করতে হবে। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আপনি যেটা বললেন, আমাদের রুগীদের অনেক সময় যেটা সমস্যা সেটা হলো যে আস্থার সমস্যা। রুগীদের যাতে আস্থা বাড়ে সেখানে আমাদের ডাক্তারদের একটা দায়িত্ব আছে যে রুগীদেরকে উপযুক্ত পরিবেশে, যেমন আমাদের এভার কেয়ার হাসপাতাল বা আরও চিটাগে কিছু হাসপাতাল আছে যেখানে উপযুক্ত পরিবেশে চিকিৎসা করতে হবে যাতে রুগীদের কমপ্লিকেশনগুলো না হয়। 2 নম্বর। আরেকটা হলো যে রুগীদের বিদেশে যেটা রিপ্লেসমেন্টের জন্য বিদেশে হচ্ছে বেশি, সেটা হচ্ছে রুগীদের একটা হেলথ ইন্স্যুরেন্স আছে। যদি রুগীদের যে হেলথ ইন্স্যুরেন্স করা যায়, রুগীদের সেই মনিটরি পাওয়ারটা বেড়ে যাবে, তাহলে আমাদের রুগীদের এই ধরনের অপারেশন করার সামর্থ্য এবং ইচ্ছাও বেড়ে যাবে, যার ফলে রুগীরা আমাদের দেশে আস্থা এবং মনিটরি সমস্যা, এই দুটো যদি আমরা রুগীদের থেকে চাপটা কমাতে পারি, আমার মনে হয় আমাদের এই দেশে রুগীদের বিদেশ যাওয়ার প্রবণতা অনেক কমে যাবে। ডক্টর জাভেদ, আপনার কাছে আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে যে রিভিশন যেটিকে আমরা বলি, অর্থাৎ একবার অপারেশন করা হয়েছে, এই অপারেশন আবারও করা যাবে কিনা বা করার প্রয়োজন আছে কিনা, সম্ভব কিনা, সেই বিষয়টি একটু বলুন। যে আমাদের কাছে অনেকগুলো পেশেন্টই
এই কোয়েশ্চেনটা করে থাকে, আমি যে প্রসেসের যে ইমপ্লান্টটা, যে ইনস্ট্রুমেন্টটা আমার শরীরে আপনি লাগাবেন সেটা কতদিন টিকে থাকবে, এটাকে আমাকে আবার চেঞ্জ করতে হবে কিনা। আসলে ব্যাপারটা এরকম না, এটা চেঞ্জ করতেই হবে। অনেকগুলো কারণে আমাদেরকে রিভিশন করতে হয় বা চেঞ্জ করতে হয়। কী হতে পারে, আমার যদি কম্পোনেন্ট প্রেস, যেই প্রসেসিসটা আমি প্রেস করলাম সেটা কোনো না কোনোভাবে একটু যদি ঠিক পজিশনে না বসে তখন লাগতে পারে। ইটস ভেরি রেয়ার, যদিও এরকম সম্ভাবনা খুব কম। এরপরে যদি দেখা যাচ্ছে যে কোনো ইনফেকশন হলো, সেক্ষেত্রে তখন আবার সেই অপারেশনটাই রিভাইজ করতে হয় আমাদের ক্ষেত্রে। আবার কোনো কারণে যদি পেশেন্ট ফ্র্যাকচার হয়ে যায়, আমরা বলি পেরিপ্রস্থেটিক ফ্র্যাকচার, কোনো কারণে যদি নতুন করে আঘাত পাওয়ার কারণে ওই জায়গাটাতে ওই যেই প্রস্থেসিসটা আমরা লাগিয়েছিলাম সেটা সরে গেল বা ডিসপ্লেস হয়ে গেল বা ফ্র্যাকচার হয়ে গেল, তখন রিভিশনের কোয়েশ্চনগুলো আসে। তো রিভিশন সার্জারিটা খুব জটিল কোনো কিছু সেটা না, বাট নর্মাল সার্জারি, প্রাইমারি সার্জারির চেয়ে একটু ডিফিকাল্ট এবং কষ্ট একটু বাড়ে, বাট সেটাও সম্ভব। এবং থার্ড রিভিশন বা ফোর্থ রিভিশন এটা ইউজুয়াল যে কোনো রিপ্লেসমেন্টে। তবে সাধারণত একটা প্রস্থেসিস দিয়েই, সেটা আমি আগেও বলেছি, 54 ইয়ার্স পর্যন্ত বেঁচে ছিল, কোনো চেঞ্জ করতে হয় নাই, কিছুই করতে হয় নাই, উনি ওই রিপ্লেসমেন্ট দিয়ে ওনার লাইফ লং সেটাকে কন্টিনিউ করে যেতে পেরেছে। সুতরাং এটা যে রিভিশনটা যে একেবারে ইনএভিটেবল, মানে এটা করতেই হবে এরকম কিছু না। একবার রিপ্লেসমেন্টের পরেই পেশেন্টটা হয়তো কোনো কমপ্লিকেশন ছাড়া তার হোল লাইফ লিড করতে পারবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম প্রেজেন্টস স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানের আজকের পর্বে আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির আদ্যোপান্ত জানবার চেষ্টা করেছি। কিছুক্ষণ আগে আমরা একটি কথা বারবার বলতে শুনেছি, তা হলো এই সেঞ্চুরির বা এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সাফল্যমণ্ডিত যে অপারেশন, তার মধ্যে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিকে ধরা হতে পারে। কারণ একজন মানুষ যখন খুব বিশেষ মুমূর্ষু অবস্থায় অথবা খুব গুরুতর অবস্থায় কোনো একটি জয়েন্টকে ব্যবহার না করার কারণে তার প্রতিদিনের জীবন নষ্ট হচ্ছে, তখন এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি তাকে নতুন জীবন দিতে পারে। এই কথাটি বারবার আমরা বুঝবার চেষ্টা করেছি। কাজেই আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সম্পর্কে জানব। যদি আমাদের কখনো প্রয়োজন হয় তাহলে আমরা এই চিকিৎসা সেবার সুযোগ সুবিধা নেবার চেষ্টা করব এবং নিজেকে নতুন রূপে আবিষ্কার করবার চেষ্টা করব। আমরা সকলেই ভালো থাকব এবং আমাদের আজকের অনুষ্ঠানের যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটিকে আমরা অনুধাবন করবার চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।